আবারও একটা মাইল ফলক ছুঁলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কয়েকদিন আগেই আপনারা দেখেছেন রাশিয়ায় গিয়ে সে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এবং শুধু একটা দেশ নয়, এরকম একাধিক দেশে ভারতের প্রধানমন্ত্রীকে নাগরিক সর্বশ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হয়েছে। এবং গত দিনে আরো একটা নতুন মাইল ফলক রিচ করলেন ভারতের প্রধানমন্ত্রী। সেটা হচ্ছে টুইটারে 100 মিলিয়ন ফলোয়ার রিচ করে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী। এবং খুব কম রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন যাদের কাছে এই 100 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে নরেন্দ্র মোদী গত দিনে 100 মিলিয়ন ফলোয়ার রিচ করে ফেলেছেন এই টুইটারে। এবং এই মুহূর্তে বা এই যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, এখানে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনারা ভাবতেই পারবেন না। তার কারণ গভর্নমেন্টের তরফ থেকে বলুন কিংবা প্রেসিডেন্টের তরফ থেকে বলুন, রাজ্যপালের তরফ থেকে বলুন, সকলেই তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলো পর্যন্ত একেবারে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টুইটারে তারা প্রকাশ করে। সেই হিসাবে টুইটারে ফলোয়ার সংখ্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা বোঝার জন্য যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট দেশবাসী এমনকি পৃথিবীবাসীর মধ্যে। এবং আপনারা যদি দেখেন যে এই নরেন্দ্র মোদীর 100 মিলিয়ন ফলোয়ার্স, সেটা কিন্তু জো বাইডেন, আমেরিকার যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, তার ফলোয়ার্সের সংখ্যা মাত্র 38 মিলিয়ন। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা জো বাইডেনের থেকেও অনেকটা বেশি। এবং শুধু তাই নয়, আপনাদের আরো একটা পরিসংখ্যান দেখাতে চাইবো। এই যে গোটা ইন্ডি জোটকে যদি আপনারা ধরে নেন, গোটা ইন্ডি জোটের বড় বড় যারা নেতারা রয়েছেন তাদের সকলের যে টোটাল ফলোয়ার্স, সেই টোটাল ফলোয়ার্স পর্যন্ত নরেন্দ্র মোদীর টোটাল ফলোয়ার্সের থেকে অত্যন্ত কম। যেমন ধরুন নরেন্দ্র মোদী 100 মিলিয়ন রিচ করে গেছে, আর আমরা যদি ইন্ডি জোটকে কাউন্ট করি, ইন্ডি জোটের যত মুখ রয়েছে সবার যদি ফলোয়ার কাউন্ট করি, যেমন অরবিন্দ কেজরিওয়ালের 27.5 মিলিয়ন, রাহুল গান্ধীর 26.4 মিলিয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 7.4 মিলিয়ন, অখিলেশ যাদবের 19.9 মিলিয়ন, এইরকম ভিউয়ার্স রয়েছে। এই টোটাল ভিউয়ার্স, ইন্ডিজোটের ভিউয়ার্সকে যদি আমরা যোগ করি তাহলেও দাঁড়ায় 95 মিলিয়ন, যেটা নরেন্দ্র মোদীর একার ফলোয়ার্সের থেকেও কম। এইটাই হচ্ছে কিন্তু একটা বিরাট বড় ইঙ্গিত যে কতটা জনপ্রিয় একজন রাজনৈতিক নেতৃত্ব। এবার আপনারা বলতেই পারেন জনপ্রিয়তা দেখে কি হয়? আসলে জনপ্রিয়তা দেখেই কিন্তু সবকিছু হয়। একজন রাষ্ট্রনায়ককে যদি সমস্ত বিশ্ব সম্মান করে, ভারতবর্ষের মুখ কে বলুন আপনারা? এই মুহূর্তে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে কে? ভারতবর্ষ বলতে বিশ্বের অন্যান্য দেশ কার কথা মনে রাখে? ভারতবর্ষ বলতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চেনেন না। ভারতবর্ষ বলতে অখিলেশ যাদব বা রাহুল গান্ধীর কথা কেউ বোঝেন না। ভারতবর্ষ বলতে এই মুহূর্তে যিনি ভারতের প্রধানমন্ত্রী তাকেই বলা হয়। এবং তিনি কতটা পাওয়ারফুল সেটা ইঙ্গিত বাহ করে যে ভারত কতটা শক্তিশালী। আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দেখাতে চাইবো, নিশ্চিতভাবে সেটা চিত্তগ্রাহী। আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের শপথ নেওয়ার আগে মোদী বলেছিলেন যে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ভারতবর্ষ গোটা বিশ্বের মধ্যে 10তম শক্তিশালী অর্থনৈতিক দেশ ছিল, আর আমি ক্ষমতায় আসার দুটো টার্মের মধ্যে ভারতবর্ষকে 10 থেকে বিশ্বের 5তম শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করেছি। এবং আগামী দিনে যদি ক্ষমতায় আসি, এটা নির্বাচনের আগে বলেছিলেন, তাহলে ভারতকে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করব, বারবার বলেছিলেন। এবং সেটা হয়তো হয়ে যাওয়ার পথে, হয়েও যাবে। আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দেখাতে চাইছি যে আগামী 50 বছরে ভারত ঠিক কোন জায়গায় যেতে পারে বলে একটা ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স চ্যানেল থেকে কি তথ্য দেওয়া হয়েছে। সেখানে দেখুন চায়নার পরে কিন্তু ভারতের স্থান একেবারেই তারা প্রেডিক্ট করছেন যে সব ঠিকঠাক চললে 50 বছর পর 2075 সালে চায়নার যেখানে একেবারে অর্থনীতি হবে 57 ট্রিলিয়ন, সেখানে ইন্ডিয়ার ইকোনমি হবে 52 ট্রিলিয়ন। অর্থাৎ ইউনাইটেড স্টেটসকে পর্যন্ত ছাপিয়ে যাবে বলে এমনটাই কিন্তু ইঙ্গিত উঠে আসছে আগামী 50 বছরে। তবে হ্যাঁ, এখানে আমি বিশ্বাস করি যদি ইন্ডি জোট বা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবার ক্ষমতায় আসে, এই স্ট্যাটিস্টিক্স দেখবেন সম্পূর্ণরূপে বদলে যাবে। যেভাবে বারবার কংগ্রেস ক্ষমতায় আসলেই অর্থনীতির গতি শ্লথ হয়ে যায়, চুরি দুর্নীতি একেবারেই বেড়ে যায়,
তাই তারা যদি কোনোভাবে ক্ষমতায় এসে বেশি দিন ধরে ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকে, তাহলে এই স্ট্যাটিস্টিক্স কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। আপনারা সকলেই জেনে গিয়েছেন বা সেই ভিডিও হয়তো সকলেই দেখে নিয়েছেন যে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে গতদিন অর্থাৎ শনিবার পেনসিলভেনিয়াতে একটি জনসভা করেছিলেন। সেখানকার এই মুহূর্তে যিনি বিরোধী দলের নেতা রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তাকে হটিয়ে জো বাইডেন ক্ষমতায় এসেছিলেন, এবং সেই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আরো একবার সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী নির্বাচনে তার দল কিন্তু জিততে পারে। অথচ আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন পেনসিলভেনিয়ার একটি সভাতে, প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন, হঠাৎ করে একেবারে আততায়ী দূর থেকে স্নিপার বন্দুক দিয়ে গুলি চালায় এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার কান ঘেঁষে গুলিটা বেরিয়ে যায়, শুধুমাত্র কান এফোর ওফোর হয়ে গিয়েছে, কান থেকে একেবারে রক্ত গড়িয়ে তার মুখের মধ্যে লেগে গিয়েছে। সেই ছবি, সেই ভিডিও আমরা দেখেছি, যা একেবারে আমাদের চমকে দিয়েছে। নিশ্চিতভাবে এটা একটা দুঃখজনক ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী এর জন্য শোক জ্ঞাপন করেছেন। কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাইবো, আপনাদের মনে করাতে চাইবো, আমেরিকা বেশ বড় বড় গণতন্ত্রের কথা বলে, দেখবেন এই ভারতের দিকে আঙুল তুলে বারবার আমেরিকা গণতন্ত্রের কথা বলে, যে এখানে নাকি, যে ভারতে নাকি গণতন্ত্র নেই, ভারতে নাকি বিরোধীদের স্পেস দেওয়া হয় না, ভারতে নাকি সংখ্যালঘুদের স্পেস দেওয়া হয় না। এইভাবে বিভিন্ন সমালোচনা ওই জো বাইডেনের মন্ত্রীদের আমরা করতে দেখেছি। এবং যে ডেমোক্রেসি ইন্ডেক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্সে 100, মানে পৃথিবীর যত দেশ রয়েছে তার মধ্যে ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান 100, আর ডেমোক্রেসি ইন্ডেক্সে ইউএসএ স্থান হচ্ছে 20। সেখানে দেখুন কারা এই র্যাঙ্ক ঠিক করে আমি জানি না। দেখুন সেখানে যে একজন বিরোধী দলনেতা, আমেরিকার মতো এমন একটা দেশ যেখানে এই ধরনের হিংসা হয় না বলেই আমরা জেনে এসেছি, সেখানে ওপেন সভাতে বক্তব্য রাখছেন, সেই অবস্থায় গুলি চালানো হলো। একটুর জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন, তার কারণ হচ্ছে ওই মুহূর্তে তিনি মাথাটা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়েছিলেন, সেই কারণেই গুলিটা তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। যদি ওই মুহূর্তে মাথা না ঘোরাতেন তাহলে একেবারে মাথা দিয়ে এফোর ওফোর হয়ে যেত। ভাবুন, সেই আমেরিকা যারা গণতন্ত্রের স্তম্ভ বলে নিজেদেরকে দাবি করে, যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভারতের থেকে অনেকটা এগিয়ে, তাদের দেশের গণতন্ত্রের পরিহাসটা একটু দেখুন। আর এর পরে যদি আমেরিকা ভারতকে গণতন্ত্রের পাঠ শেখাতে আসে, তাহলে নিশ্চিতভাবে এর জবাব দেওয়ার হাতিয়ার বোধহয় ভারতের হাতে এই মুহূর্তে চলে আসলো। কিন্তু আমি কেন এটা আপনাদের সামনে দেখালাম জানেন? আরো একটা কারণে আপনাদের সামনে দেখালাম। এই যে গতদিনে ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে, একেবারে রক্তাক্ত হয়ে গিয়েছেন তিনি, এটা দাবি করা হচ্ছে কি জানেন? আসুন আপনাদের সংবাদ থেকেই দেখায় কি লেখা হচ্ছে, একটু দেখুন। সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে, উস্কানিমূলক বক্তৃতায় দায়ী, ট্রাম্পের সভায় গুলি চলায় জো বাইডেনকে দুষছেন রিপাবলিকান সমর্থকরা। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বলছে যে উস্কানিমূলক বক্তৃতায় দায়ী। কে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছে? না, জো বাইডেন এবং তার দলের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বারবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই উস্কানিমূলক বক্তব্যগুলো আমি আপনাদের সামনে কোট করছি, সেটা শুনলেই বুঝতে পারবেন ভারতের যারা বিরোধীরা রয়েছেন তারাও কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ওই একই শব্দবন্ধ বলেন। কি বলেন? না, ডোনাল্ড ট্রাম্পকে আটকাতে জো বাইডেন বা তার সমর্থকরা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন স্বৈরাচারী, একজন ফ্যাসিস্ট, ইনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, ইনি যদি ক্ষমতায় আসেন তাহলে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, ইনি যদি ক্ষমতায় আসেন তাহলে সংবিধান উঠে যাবে। কি এই শব্দগুলো চেনা লাগছে তো আপনাদের? এই প্রত্যেকটি শব্দবন্ধ আইদার মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে এই ধরনের বক্তব্য রাখেন। আর যেহেতু এই ধরনের বক্তব্য রাখা হয়েছিল, তাই অনেকেই মনে করছেন এই সমস্ত উস্কানিমূলক বক্তৃতাগুলোই যারা তাদের দলের উগ্র সমর্থকরা রয়েছেন তারা একেবারেই প্ল্যান করে ফেলেছিলেন, এবং সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে প্রাণে মারার একটা ছক কষেছিলেন। সেই কারণে আপনারা ভাবতে পারছেন যে এই উস্কানিমূলক বক্তব্যগুলোকে বন্ধ করা কতটা জরুরি। রাজ্যে নির্বাচন হয়ে গেল, লোকসভার নির্বাচন হয়ে গেল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন ভাষায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন, এবং তার কেউ প্রতিবাদ করলো না, তা নিয়ে কোনো রকমের আইন আদালত কিচ্ছু হলো না। আপনারা জানেন যে 420 বলতেন, আপনাদের সকলের মনে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জনসভা থেকে
ভারতের প্রধানমন্ত্রীকে কার্যত 420 বলতেন। ভাবুন কত বড় একটা মারাত্মক বক্তব্য, এবং এই বক্তব্য শুনে কেউ 420-র বিরুদ্ধে কোনো স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতেই পারতেন। এইগুলো তো উস্কানিমূলক বক্তব্য, এইগুলো এবং ঘৃণা ভাষণ, এইগুলো কিন্তু দেখুন যেমন রয়েছে ইউএসএতে, তেমনি পশ্চিমবঙ্গে বিরোধী দলরাও কিন্তু এই একই কায়দায় কিন্তু বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করে। আপনাদের দেখাতে চাইবো রাহুল গান্ধীর একটা বক্তব্য, সেটা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। তিনি কিভাবে একটা উস্কানিমূলক বক্তব্য রাখছে দেখুন নরেন্দ্র মোদী সম্পর্কে। বক্তব্যটা শুনুন, তারপরে আসছি আলোচনায়। যে সেম একই কায়দায় তিনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি বলছেন ডান্ডা মারতে হবে। শুনুন তার বক্তব্য। आप देखना, ये जो नरेंद्र मोदी अभी भाषण दे रहा है, मैं आपको बता रहा हूं 6 महीने बाद, 7-8 महीने बाद ये घर से नहीं निकल पाएगा। हिंदुस्तान के युवा इसको ऐसा डंडा मारेंगे, इसको समझा देंगे, आप देखना। শুনলেন বন্ধুরা, একজন বিরোধী দলনেতা, এটা কয়েকদিন আগেকার পুরনো একটা ভিডিও। তো ভাবুন তিনি এইভাবে একটা যদি সমর্থকদের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য রাখেন যে ডান্ডা মারতে হবে, এই ধরনের যদি কথা বলেন, তাহলে অতি উৎসাহিত যারা সমর্থকরা রয়েছেন তারা যদি কোনো রকমের কাণ্ড ঘটিয়ে ফেলে, তাহলে তার দায় কি রাহুল গান্ধী নেবেন? এই মুহূর্তে যেমন ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা হলো, জো বাইডেন কি তার দায় নেবেন? বিশ্বের 20তম গণতান্ত্রিক দেশ, তারা কি বলবে এই প্রসঙ্গে? তারা তো বড়াই করে বলে যে তাদের মতো এই রকম গণতন্ত্র প্রতিষ্ঠান করতে পারবে না। ভারতকে দেখে তারা মকিং করে, জোক করে। সেই দেখুন ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর আমলে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটেছে, তারপরে কিন্তু ভারতবর্ষের মাটিতে এই সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর হিম্মত সৌভাগ্যক্রমে বলুন আর শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে বলুন কেউ সাহস দেখায়নি। সেখানে দেখুন যে আমেরিকার গণতন্ত্র 20 নম্বর স্থানে, সেখানে বিরোধী দলের একেবারে সর্বোচ্চ যিনি নেতা, হয়তো আগামী নির্বাচনে জয়লাভ করে তিনি ক্ষমতায় আসবেন, তাকে ওপের মঞ্চ থেকে গুলি করে দেওয়া হলো। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন এই প্রসঙ্গে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঐতিহাসিক একটা মাইলস্টোন রিচ করলেন, 100 মিলিয়ন ফলোয়ারে তিনি পৌঁছে গেলেন, এটা কি তার শক্তিশালী বাহুবলীরই পরিচয় দিচ্ছে না? আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।